হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-2025 এখান থেকে ফিজিক্যাল সায়েন্সে দেখো আর একটা পেজ নাম্বার হচ্ছে 194, সেটা আমরা সলভ করে নেব। এর আগে যে সমস্ত পেপারগুলো সলভ করা হয়েছে, সেটা ফিজিক্যাল সায়েন্স হোক বা আমি যে লাইফ সায়েন্সের পেজগুলো সলভ করেছি, সেখানে তোমাদের সম্পূর্ণ আনসার অর্থাৎ বিভাগ ক, খ, গ এবং ঘ প্রত্যেকটা বিভাগের আনসার প্রোভাইড করা হয়েছে। এবং ম্যাম যে সমস্ত বেঙ্গলির ক্লাসগুলো প্রোভাইড করেছেন, সেখানেও কিন্তু সমস্ত বিভাগের আনসার প্রোভাইড করা হয়েছে। তোমরা অবশ্যই আমাদের যেটা চ্যানেলের প্লেলিস্ট অপশন, সেখানে তোমরা যাবে এবং সেখানে এবিটি এর আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে আগের ক্লাসগুলি তোমরা দেখে নিও। তাহলে চলো আমরা এটা সলভ করে নিই। প্রথমে বিভাগ ক, এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? সেটা হচ্ছে ওজোন গ্যাস। 300 কেলভিন সেটা কত ডিগ্রি সেলসিয়াসের সমান? 300 থেকে 273 মাইনাস করবে, হয়ে যাবে আমাদের এখানে অপশন ডি 27 ডিগ্রি সেলসিয়াস। এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে কত? 44 গ্রাম। কার্বনের হচ্ছে 12 আর অক্সিজেন 16 দিয়ে 32। তাহলে 12 আর 32 হয়ে যাচ্ছে 44। তাহলে 22.4 লিটার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে তার অর্ধেক হচ্ছে 11.2। তাহলে 44-এর অর্ধেক কত হবে? এটাও অর্ধেক করতে হবে, তাই না? 22.4 লিটার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে 44-এর অর্ধেক মানে 22 গ্রাম। কিছু কিছু আনসার ভুল আছে, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো মিলিয়ে নেবে, কেমন, চেক করে নেবে। এরপরে নেক্সট, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? এখানে দেখো আনসার হবে 2 আলফা। কেন? তার কারণ আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছে আলফা, তাহলে বিটা কত হবে? বিটা কত হয়ে যাবে? আর 2 এর সঙ্গে আলফা গুণ হয়ে যাবে, তাহলে 2 আলফা। বিটা কত হয়ে যাবে? বিটা হয়ে যাবে 2 আলফা। অবতল দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে? প্রতিবিম্ব কিন্তু সৎ হবে এবং বিবর্ধিত আকারে অনেক বড় হবে। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রদর্শনের ক্ষেত্রে কোনটার বিচ্যুতি সব থেকে বেশি? বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি, লালের বিচ্যুতি সব থেকে কম। প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে? হ্রাস পায় মানে কমে। এটা হচ্ছে অর্ধপরিবাহী, যেমন সিলিকন, জার্মেনিয়াম এগুলো। গৃহস্থলে বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার অবশ্যই লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়। এবং যদি বলে কোন সমবায় যুক্ত করা হয়, তখন তোমরা লিখবে শ্রেণী সমবায়। এরপরে পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় কি হিসাবে? এটা মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। লিথিয়াম হাইড্রাইড অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় গঠন লাভ করে? এখানে আনসার হবে হিলিয়াম, কেমন। এরপরে নেক্সট, মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে? এটা হচ্ছে দেখো পারমাণবিক সংখ্যা। আগে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছিল, পরে পারমাণবিক সংখ্যা। এরপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি ঘটে? অ্যানোড মানে সেখানে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। লাভ-ল্যাঙ্ক পদ্ধতিতে HCl প্রস্তুত করা হয়। গ্যালভানাইজেশনে কি ব্যবহার করা হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। আর কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? অসম্পৃক্ত মানে সেখানে অবশ্যই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে, কেমন। আর সম্পৃক্ত হলে সিঙ্গেল বন্ড থাকে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে না। তাহলে অসম্পৃক্ত মানে আমাকে কি খুঁজতে হবে? অ্যালকেন বাদ দিয়ে, তাহলে অ্যালকিন বা অ্যালকাইন সেটা আমাদের খুঁজতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালকেন, তাহলে এটা সম্পৃক্ত হবে না, দুটোই সমান, এরকম কখনো হয় না। আর এটা দেখো এন, এটা 2n-2, এটা ঠিক দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত, অপশন সি। বিভাগ খ আমরা সলভ করব এবং এগুলোর আনসার তোমাদের খাতাতেও দেখাবো যাতে করে তোমাদের সুবিধা হয়। প্রথমে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে কোন পরমাণুটি ওজনকে বিয়োজিত করে? সেটা হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু, কেমন, সক্রিয় ক্লোরিন পরমাণু, এটা তোমরা লিখবে। পরের প্রশ্ন, তাপন মূল্যের একক, সেটা হচ্ছে জুল পার কেজি। অথবা দিয়ে প্রশ্ন এটাতে যে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। একই চাপ প্রশ্ন, তাই সব গ্যাসের মোলার আয়তন একই হয়, সেটা হচ্ছে সত্য, 22.4 লিটার হয়। ভিটি লেখচিত্র এরকমভাবে অঙ্কন করবে। ভিটি লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হবে, এই জায়গাটা ডট ডট দেবে, লিখে দেবে এখানে প্রকৃতি যে মূল বিন্দুগামী সরলরেখা, কেমন। 2.5, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান সেটা অবশ্যই অসীম হবে, ইনফিনিটিভ। অথবা দিয়ে প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটা পদার্থ হচ্ছে ইনভার। কাঁচ নির্মিত লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্য
কি হবে, কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। আলোর প্রতিসরাঙ্কের মাত্রীয় সংকেত, এটা মাত্রাহীন রাশি, তার মানে m⁴0 l⁴0 t⁴0। এরপরে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় সেটা হচ্ছে, তার উৎস হচ্ছে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। পৃথিবীর বয়স নির্ণয় করার জন্য, দেখো জীবাশ্মের বয়স নির্ণয় করার জন্য C14 কার্বনের আইসোটোপ ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ। কিন্তু পৃথিবীর বয়সের জন্য সেক্ষেত্রে তেজস্ক্রিয় ইউরেনিয়াম ব্যবহার করা হয়। তারপরে কোষের তড়িৎচালক বল পোটেনশিওমিটারের সাহায্যে মাপা যায়। আর ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনীটা কি করে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। ম্যাচিং দেখে নেব। তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিএম। গ্রুপ 17 এর যেটা মৌল সেটা হচ্ছে হ্যালোজেন মৌলগুলো থাকে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো। দেখো কাঁসাতে কোনটা থাকে, কাঁসার মধ্যে টিন থাকে। আর খাদ্য লবণ, এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। এরপরে 2.12 ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু, সেটা তোমরা লিখবে নাইট্রোজেন। এবং এখানে নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার, এখানে লোন পেয়ার থাকে, ট্রিপল বন্ড হয়। কেমন? তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। নেগেটিভ ইলেকট্রোড মানে ক্যাথোড, পজিটিভ ইলেকট্রোড মানে সেটা হচ্ছে অ্যানোড। তামার ওপর রূপোর প্রলেপিত তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড KAgCN2। এরপরে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কাকে বলে? লিখবে অতিরিক্ত SO3 সালফার ট্রাইঅক্সাইড গ্যাসকে 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষণ করলে যে বাদামি বা হালকা বাদামি রঙের তৈলাক্ত তরল উৎপন্ন হয় তাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলে। সংকেত হচ্ছে H2SO7। হয়তো তোমাদের প্রশ্ন আসলো ওলিয়াম, তো তোমরা পারলে না, তার কারণ তোমরা ভেবেছো যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড আমরা পড়েছি, ওলিয়াম পড়িনি। তাহলে তোমরা না করে চলে আসলে, সেটা যেন না হয় তার জন্য এটা করা হয়েছে। তার কারণ অনেকের ক্ষেত্রে কনফিউশন হয়। এই দুটো কিন্তু একই জিনিস, কেমন? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড যা, ওলিয়াম একই জিনিস। এরপরে কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl কে বলা হয়। অসল্ট পদ্ধতিতে HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। নেক্সট, অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগ অ্যালকিন। অ্যালকিন মানে যার সাধারণ সংকেত কি হবে? CnH2n হবে। আচ্ছা, অ্যালকিন বলেছে, হ্যাঁ অ্যালকিন হবে। আচ্ছা ঠিক, তাহলে ইথিলিন আচ্ছা C2H4 ভুল লেখা হয়েছে, C2H4 এটা হচ্ছে ইথিলিন প্রথম। কেমন? কার্বন যা থাকবে হাইড্রোজেন তার ডাবল হবে। IUPACN দেখবো। আর অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? IUPACN দেখো এখানে মিথিল প্রোপ এবং অ্যালকোহল আছে, তাহলে প্রোপানন অল। আর এখানে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে রাসায়নিক বিক্রিয়া দেখানো হয়েছে তোমাদের বোঝার জন্য। এরপরে বিভাগ গ আমরা সলভ করব। তবে যে প্রশ্নগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো আমি নতুন করে বলবো না, তোমাদের অবশ্যই পেজ নাম্বার কোন সেটে আমরা সলভ করেছিলাম, কোশ্চেন নাম্বার, সেগুলো কিন্তু বলে দেব। দেখো প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং কেন বলা হয়? তাই তো, এটা যে কোনো টেক্সট বুকের মধ্যে প্রথম দিকে পেয়ে যাবে। ট্রপোস্ফিয়ারকে আমরা জানি ক্ষুব্ধমণ্ডল বলে। আমাদের প্রশ্ন হচ্ছে শান্তমণ্ডল, তাহলে এটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপর থেকে 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম, ধূলিকণা, জলীয়বাষ্প থাকে না, তার জন্য মেঘ, ঝড় বৃষ্টি কিছুই হয় না, তার জন্য এই স্তরকে শান্তমণ্ডল বলে। কেমন? তার প্রথমে তোমরা লিখে দেবে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। কেন বলে তখন এটা লিখবে। নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব, যে কোনো টেক্সট বুক থেকে লিখবে। এখানে দেখো ক্ষতিকারক প্রভাব দেওয়া হয়েছে, এখান থেকে দুটো লিখবে। নেক্সট, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? রাইমার্টিন থেকে দেখাচ্ছি, সময়টা অনেকটা কম, তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো প্রথমে আমরা ধরলাম যে প্রাথমিক যেটা চাপ P1 সেটা x, এত ATM। অন্তিম চাপ বলছে কি হবে? প্রাথমিক চাপের অর্ধেক। তাহলে প্রথমে যদি চাপ x থাকে, পরে অন্তিম চাপ হচ্ছে প্রাথমিকের অর্ধেক মানে x/2। প্রাথমিক আয়তন বলেছিল 200 সিসি, অন্তিম আয়তন বের করতে বলেছে। সূত্র, বয়লের সূত্র তোমরা জানো, P1 V1 = P2 V2 বার করবো, তাহলে V2 বার করলে P2টা নিচে আসবে, তাহলে P1 V1 এর নিচে P2। P1 কত? x, V1 কত? 200, P2 মানে হচ্ছে x এর অর্ধেক x/2। এবার এটা যদি হিসাব করো, এটাকে যদি আমরা এখানে হিসাব করি, তাহলে এটা কত হবে? x, এটা হচ্ছে 200, নিচে আছে x/2, তাহলে x
2টা উপরে চলে আসবে, এক্সেস কেটে যায়, 200কে 2 দিয়ে গুণ করবে, হয়ে যাবে 400 সিসি। তাহলে কি হবে, আয়তন 400 সিসি হবে, মানে পূর্বে তো 200 সিসি ছিল, তাহলে 200 সিসির দ্বিগুণ হয়ে গেল, তাই না, পূর্বে দ্বিগুণ হয়। নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন, গ্যাস অণুগুলির বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব লেখো। মানে উষ্ণতা বাড়ালে গ্যাসের বেগ এবং তার সঙ্গে চাপ কিভাবে পরিবর্তিত হয়। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে গতিশক্তি বাড়ে, গতিশক্তি যদি বাড়ে একটা আবদ্ধ পাত্রে গ্যাসের ভর একই রেখে, ফিক্সড রেখে, অর্থাৎ আয়তন স্থির রেখে উষ্ণতা বাড়ালে অণুগুলির গতিবেগ মানে ছোটাছুটিটা বেড়ে যায়, তখন আগের চেয়ে বেশি বেগে অণুগুলি পাত্রের দেওয়ালে আঘাত করে, তার মানে চাপটা বাড়ে। আর উষ্ণতা কমালে গ্যাসের অণুগুলির বেগও কমে যায়, ফলে গ্যাসের চাপও কিন্তু কমে যায়। তাহলে কি জানলাম আমরা, উষ্ণতা বাড়ালে বেগ বাড়ে, উষ্ণতা বাড়ালে চাপও বাড়ে, উষ্ণতা কমালে বেগ আর গ্যাসের চাপ দুটোই কমে। এরপরে লেন্সের আলোক কেন্দ্র, পেজ নাম্বার 121, যেখানে আমরা পেজটা সলভ করেছিলাম ফিজিক্যাল সায়েন্সের, কোশ্চেন নাম্বার 4.4 তোমরা দেখে নিও, অলরেডি হয়েছে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম 76 পাতা এবিটি টেস্ট পেপারের কোশ্চেন নাম্বার 4.7 এর অথবা সেখানে আমরা কিন্তু করে দিয়েছি, কেমন। নেক্সট, ডায়নামো এবং বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখো, প্রথম পার্থক্য কার্যনীতি, এটি তড়িৎচুম্বকীয় আবেশের নীতিতে কাজ করে, ডায়নামো বা জেনারেটর, আর মোটরটা চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর ওপর বল প্রযুক্ত হয়, এই নীতি অনুসারে কাজ করে। এরপর শক্তি রূপান্তরটা লিখবে, এখানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, মানে উল্টো। 3.5 বলেছে হাইড্রোজেনের মৌলের সাথে ক্ষার ধাতু এবং হ্যালোজেন এগুলোর একটি করে বৈসাদৃশ্য লেখো। এটা আমি ছায়ার যেটা টেক্সট বুক সেখান থেকে দেখাচ্ছি। হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুর একটা বৈসাদৃশ্য মানে অমিল। ক্ষার ধাতুর সঙ্গে লিখবে যে ক্ষার ধাতুগুলো মানে দেখো, হাইড্রোজেন অধাতু এবং সাধারণ উষ্ণতায় দ্বিপরমাণু গ্যাস, কিন্তু ক্ষার ধাতুগুলো হচ্ছে এক পরমাণু কঠিন পদার্থ। হ্যালোজেনের সঙ্গে বৈসাদৃশ্য, হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল, কিন্তু হ্যালোজেনগুলো হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, একটা করে হয়ে গেল। নেক্সট আমাদের 3.6, এ মৌলের ইলেকট্রন বিন্যাস বলেছে, বি মৌলের ইলেকট্রন বিন্যাস বলেছে, তাহলে যদি যৌগ গঠন করে তাহলে সেক্ষেত্রে যৌগের সংকেত কি হবে আর বন্ধনটা কি হবে। প্রথমে লিখবে এ মৌল বি মৌল, এখানে 2,7, এটা 2,8,2 বলেই দিয়েছে, দেখো 2,8,2। যোজ্যতা কত, আমি বলেছিলাম বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকলে যোজ্যতা 1, দুটো ইলেকট্রন থাকলে যোজ্যতা 2, তিনটে ইলেকট্রন থাকলে যোজ্যতা 3, 4 থাকলে 4। এবার 5 থাকলে, 4-এর বেশি থাকলে, 5টা যদি ইলেকট্রন থাকে তাহলে যোজ্যতা 8 থেকে বিয়োগ করবে, তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3। কারো যদি বাইরের কক্ষে 6টা ইলেকট্রন থাকে তাহলে 8 বিয়োগ 6 মানে যোজ্যতা 2। কারো বাইরে 7টা ইলেকট্রন, তাহলে যোজ্যতা 8 বিয়োগ 7 মানে 1, কেমন, তাহলে এটা হলো 2 নম্বর। বিতে দুটো ইলেকট্রন বাইরে আছে মানে যোজ্যতা 2। এ মৌলের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, তার মানে এটা গ্রুপ 17 আছে, আর এটা হচ্ছে হ্যালোজেন বা অধাতু। বির বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক ধাতু, তাহলে এটা কি করবে, এ যেটা অধাতু সেটা অ্যানায়ন গঠন করবে, এই যে ইলেকট্রন বর্জন করে অ্যানায়ন তৈরি করেছে, আর বিটা ধাতু সেটা ক্যাটায়ন গঠন করে। দেখো দুটো ইলেকট্রন ছেড়েছে, কেন, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন ছিল তার জন্য দুটো ইলেকট্রন ছাড়বে, নিয়ে বি 2+ হবে। তাহলে উৎপন্ন যৌগের সংকেত, বির যোজ্যতা 2 সেটা এর নিচে, আর এর যোজ্যতা 1 সেটা বির নিচে, 1 আমরা লিখি না, তাহলে BA2। তাহলে আয়নীয় বা তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে অণুটি গঠিত হবে। নেক্সট, নেসলার বিকারকের রাসায়নিক নাম ও সংকেত লেখো। খুব অল্প সময়ের মধ্যে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করছি, তবুও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ক্লাসগুলো কিন্তু অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে। দেখো, কিছু কিছু প্রশ্নের আনসার না বললেই নয়, তার জন্য কিন্তু ক্লাসটা একটু লেন্দি হচ্ছে। নেসলার বিকারকের রাসায়নিক নাম ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, K2AgI4 এটা সংকেত। অথবা দিয়ে প্রশ্ন, ইউরিয়ার শিল্পোৎপাদনের শর্তসমূহ। এটা আগে পেয়েছিলাম কিনা আমি ঠিক মনে করতে পারছি না, এখানে আমি তোমাদের 7টা থেকে একবার দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 119। ইউরিয়া শিল্পোৎপাদন কি করে করতে হয়, এক চাপ হচ্ছে 150 ATM চাপ, উষ্ণতা 200 থেকে 210 এত ডিগ্রি সেলসিয়াস, 2 আয়তন অ্যামোনিয়া 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি হচ্ছে, প্রথম ধাপে আমার এখানে তৈরি হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, পরে সেটা বিয়োজিত হয়ে যায় এবং ইউরিয়া উৎপন্ন হয়, কেমন। তাহলে শর্ত এবং রাসায়নিক বিক্রিয়া দুটোই দেবে। এরপরে দেখো,
জিঙ্ক এবং কপার ধাতুর একটা করে আকরিক এর নাম এবং সংকেত। জিঙ্কের একটা আকরিক লিখবে জিঙ্ক ব্লেন্ড, সংকেত ZnS। কপারের আকরিক কপার পাইরাইটিস CuFeS2, এটা হচ্ছে সংকেত। এরপরে কার্যকরী মূলক কাকে বলে, এখানে কার্যকরী মূলকের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেটা লিখবে। আর ফেনলে কার্যকরী গ্রুপের সংকেত হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যা সংকেত বন্ড ওয়েজ। রূপান্তর করো, এটা তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, বা আমি তোমাদের রায়মার্টিন থেকে দেখাচ্ছি। আচ্ছা, রায়মার্টিনের ক্ষেত্রে তোমাদের পেজ নাম্বার বলা হচ্ছে না, তার একটাই কারণ, তোমাদের কিন্তু পেজ নাম্বার ম্যাচ করবে না। আমার যেটা দেওয়া হয়েছে সেটা পুরনো বই, আমার কাছে পুরনো বই আছে, তোমাদের ক্ষেত্রে নতুন বই, সেজন্য কিন্তু ম্যাচ করবে না। কেমন? এটা অ্যাসিটিলিন থেকে ইথেন তৈরি হবে, অ্যাসিটিলিন থেকে আমাদের তৈরি হবে ইথেন। তার মানে আমাদের এই পেজটা দেখতে হবে। আচ্ছা, এইটা দেখো, পেজ নাম্বার 515, তোমরা যদি খোঁজো পাবে না। কেমন? সাধারণ উষ্ণতায়, আচ্ছা আমাদের কি করতে হবে, এইসব ব্যাখ্যা করার দরকার নেই। তাহলে অ্যাসিটিলিন লিখবে, তার সঙ্গে হাইড্রোজেন দেবে, নিকেল 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস দেবে, নিয়ে তৈরি হবে কি হবে, এখানে ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হবে, নিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে, মানে একটা করে হাত খুলে গেল, ইথিলিন তৈরি হলো। আবার যদি আমরা নিকেল হাইড্রোজেন দিই 300 ডিগ্রি, মানে 250 থেকে 300 ডিগ্রি, তাহলে এই ডাবল বন্ডটা ভেঙে এবার সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর একটা করে হাইড্রোজেন উপরে ঢুকে যাবে, তৈরি হয়ে যাবে ইথেন, CH3 বন্ড CH3। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বিভাগ আমাদের গ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, খ কমপ্লিট হলো, খ নয় গ কমপ্লিট হয়েছে, এখানে বিভাগটা ভুল দেওয়া হয়েছে, বিভাগ হচ্ছে এটা হবে ঘ। বিভাগ ঘ এর মধ্যে প্রথম প্রশ্ন দেখো, PV = nRT সমীকরণ প্রতিষ্ঠা করো। টেক্সট বুক থেকে ছোট করে দেওয়া হয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে। তিনটে যে সূত্র তোমরা জানো, বয়লের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, তিনটাকে কম্বিনেশন করবে। তাহলে V = T ওপরে আছে, এখানে N ওপরে আছে, তাহলে NT আর নিচে P। এবার যখন সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা সমান চিহ্নে পরিণত করবো, তখন একটা ধ্রুবক আসবে, সেটা R। তাহলে V = nRT আর নিচে আসলো P। এবার Pটা গুণ করে দাও, তাহলে PV = nRT। কেমন? তাহলে এটা তোমাদের লিখতে হবে। এরপরে আমাদের 4.2, এখানে NTP-তে 112 লিটার অ্যামোনিয়া প্রস্তুত করতে কি পরিমাণ NH4Cl কে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাতে হবে। এটা আমরা আগে যে সেটটা প্রোভাইড করেছি, পেজ আমাদের EBT এর পেজ নাম্বার 143, 3.2 অথবা দেখবে, সেখানে আমি করে দিয়েছি, আর নতুন করে এখানে করছি না। অথবাতে প্রশ্নটা নতুন দেওয়া হয়েছে, সেটা আমরা সলভ করব। ZnS এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় ZnO এবং SO2 উৎপন্ন হয়। তাহলে 100 মোল ZnS থেকে কত গ্রাম ZnO, আর এটা বলছে কত মোল SO2। তাহলে SO2 জায়গায় তোমাদের মোল লিখতে হবে, SO2 জায়গায় মোলে 2 আছে, তাহলে কি 2 মোল। ZnO জিঙ্কের হচ্ছে 65.5, অক্সিজেন হচ্ছে 16, তাহলে এটা ভর হয়ে গেল 81.5। এটাকে মোলে পরিণত করতে হবে, তার কারণ প্রশ্ন আছে যে 100 মোল ZnS থেকে কত কি তৈরি হবে। তাহলে এটা কত মোল, 2 আছে মানে 2 মোল। তাহলে 2 মোল ZnS থেকে, প্রথমে এটা দেখবো আমরা, ZnO জিঙ্ক অক্সাইড, 2 মোল ZnS থেকে ZnO উৎপন্ন হচ্ছে 81.5 এত গ্রাম। তাহলে 100 মোল থেকে কত, 2 মোলে এত, 1 মোলে বাই 2, 100 মোলে গুণ 100, কাটাকাটি করো 50, এটাকে 50 দিয়ে গুণ করবে, হয়ে যাবে 4075 গ্রাম। কেজিতে লিখেছি, কেজিতে লেখা দরকার নেই, কেমন, শুধু গ্রামে রাখবে। নেক্সট পোর্শনটা, 2 মোল ZnS থেকে SO2 উৎপন্ন হয় 2 মোল, মানে 2 মোল থেকে 2 মোল, তাহলে এটা 100 মোল থেকে 100 মোল, সোজা ভাষা, তাহলে 100 মোল তৈরি হয়। কেমন? তাহলে এটা তোমরা আনসারটা ফাইনালি একবার লিখে দেবে। 4.3, এখানে বেশ কিছু প্রশ্ন আমাকে এখানে খাতাতে সলভ করতে হয়েছে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.7 এত ইন্টু 10⁻⁶, যা দিয়েছে সেটাই লিখবে। এটা 17 হয়, কিন্তু 1.7 দিয়েছে, তোমরা 1.7ই লিখবে। এটার অর্থ কি? এটা অর্থ হচ্ছে যে তামার 1 মিটার যদি আমরা তামার একটা দণ্ড নিই, তার উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ায় বা কমায়, তাহলে সেক্ষেত্রে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচনের পরিমাণ হবে এত মিটার। উষ্ণতা বাড়ালে এতটা বাড়বে, উষ্ণতা কমালে এতটা কমবে। এরপরে এর সাথে প্রশ্ন ছিল প্রকৃত আর আপাতের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম, লিখবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব ধর্ম। নেক্সট 4.4, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব F এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটাও আমরা করেছি, পেজ নাম্বারটা লেখা হয়নি। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের 17 থেকে। F = 2R, F = আচ্ছা
এফ ইজ ইকাল টু আর বাই টু, এফ ইজ ইকাল টু আর বাই টু বা আর ইজ ইকাল টু 2f, এই যে দেওয়া হয়েছে সেটা তোমরা অঙ্কন করবে। কি বলেছে এখানে খেয়াল করো, অবতল। কি বলেছে? অবতল। সব উত্তল বললেও একই ব্যাখ্যা হবে, কেমন? এই বইয়ের সুবিধা হচ্ছে দুটোতে একই ব্যাখ্যা করা যায়, কিন্তু ছবি তোমরা শুধু এখানে অবতল মানে এই প্রথম ছবিটা অঙ্কন করবে, দ্বিতীয় ছবি দরকার নেই। এরপরে অথবা যে প্রশ্ন, উত্তল লেন্স কিভাবে সদ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। এটা পেজ নাম্বার 48। এই যে উত্তল লেন্সের ক্ষেত্রে সদ অবশিষ্ট বস্তুর আকার থেকে বড় মানে বিবর্ধিত। এখানে কি করতে হবে? বস্তুকে এফ এবং 2f মানে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝখানে রাখতে হবে, তাহলে তৈরি হবে। ব্যাখ্যাটা দেবে, ছবিটা এটা অঙ্কন করবে। নেক্সট, কাঁচের পরম প্রতিসরাঙ্ক 3/2, জলের পরম প্রতিসরাঙ্ক 4/3। যদি কাঁচের মধ্যে আলোর বেগ এত হয়, তাহলে জলের মধ্যে আলোর বেগ কত? তাহলে এটা মিউ জি প্রতিসরাঙ্ক, জি মানে গ্লাস, কাঁচে প্রতিসরাঙ্ক এটা। মিউ ডাব্লিউ ওয়াটার, জলের মধ্যে প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক এত লিখলাম। আর ভি জি গ্লাস, কাঁচের মধ্যে গতিবেগ হচ্ছে এটা, তাহলে জলের মধ্যে বেগ কত? জলের পরম প্রতিসরাঙ্ক মানেই হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ ভাগ ওই মাধ্যমে আলোর বেগ। আমি জলের বর করছি, তার জন্য জলের মধ্যে আলোর বেগ, কেমন? পরম মানে উপরে শূন্যস্থানে আলোর বেগ হবে, আর যে মাধ্যম বলবে সেই মাধ্যমে আলোর বেগ লিখতে হবে। তার মানে মিউ ডাব্লিউ যদি সি বাই ভি ডাব্লিউ হয়, তাহলে ভি ডাব্লিউ বের করতে বলেছে, ভি ডাব্লিউ এদিকে আসলে মিউ ডাব্লিউটা নিচে আসবে, সি বাই মিউ ডাব্লিউ। সি মান বসাবে, আলোর বেগ তোমরা জানো এটা, নিচে মিউ ডাব্লিউ কত 4/3 বসাবে, উল্টে দেবে, নিয়ে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে এটা হয়ে যাচ্ছে 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত কুলম্বের সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো টেক্সট বুক থেকে তোমরা করবে একই ভাষা, সূত্র তোমরা যে কোনো বই থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের কাছে সাতরা, ছায়া, যে পাবলিকেশনের বই আছে, কেমন? এছাড়া তোমাদের ভট্টাচার্য ব্রাদার্সও থাকতে পারে, সেটাও অসাধারণ বই, সেটা থেকে তোমরা করতে পারো। এটা দেখো প্রথম সূত্র, এইদিকে 2 নম্বর এবং 3 নম্বর সূত্র দেওয়া হয়েছে, সেগুলো তোমরা লিখবে। এবং পারলে এখান থেকে এই যে লাইনটা দেওয়া হয়েছে, এতটুকু লাইন, এতটুকু, আচ্ছা হ্যাঁ, এতটুকু তোমরা অ্যাড করে দিতে পারো, কেমন? নেক্সট, একটি বার্লো চক্রের ঘূর্ণনে কি প্রভাব দেখা যায়? প্রথম কন্ডিশন, তড়িৎ প্রবাহের দিক উল্টে দেওয়া হয়। তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে আগে যে দিকে বার্লো চক্র ঘুরছিল তার ঠিক উল্টো দিকে ঘুরবে, একই বেগে বিপরীত দিকে ঘুরবে। সেকেন্ড কন্ডিশন, চৌম্বক ক্ষেত্রের অপসারণ। চৌম্বক ক্ষেত্র যদি অপসারণ করা হয়, তাহলে সেক্ষেত্রে চৌম্বক সরিয়ে নিলে চক্রের দাঁতের ওপর কোনো যান্ত্রিক বল কাজ করবে না, ফলে চক্রের ঘূর্ণন বন্ধ হবে। পরের কন্ডিশন বলছে, পরবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট যদি ব্যবহার করা হয়, তাহলে চক্রের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ প্রবাহ মাত্রা অভিমুখ পরিবর্তনের সঙ্গে অতি দ্রুত পরিবর্তিত হবে। অল্টারনেটিং কারেন্ট মানে সবসময় অভিমুখ পাল্টাচ্ছে প্রতি মুহূর্তে। তাহলে ঘড়ির কাঁটা একবার এদিকে ঘুরবে ক্লকওয়াইজ, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে বারবার ঘোরার চেষ্টা করবে, 1 সেকেন্ডেরও থেকে কম সময়। তাহলে এত কম সময়ে একবার ডান দিকে একবার বাম দিকে ঘোরা সম্ভব নয়, তার জন্য কি করবে, একটা জায়গায় ফিক্স থাকবে, নিয়ে সেখানে কি হবে, কম্পিত হবে। তাহলে ঘুরবে না, শুধু কি হবে, কম্পিত হবে মাত্র, সেটা কিন্তু আদৌ ঘুরতে সক্ষম হবে না। তাহলে আনসারগুলো আমরা দেখলাম। অথবা যে প্রশ্ন, 12 ভোল্ট তড়িৎচালক বল আর 0.5 এত ওহম অভ্যন্তরীণ রোধ সম্পন্ন একটি তড়িৎ কোষকে 2.5 ওহম বহিস্থ রোধের সঙ্গে যুক্ত করলে নষ্ট ভোল্ট কত হবে? নষ্ট ভোল্টের অঙ্ক আসতেও পারে, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সূত্র হচ্ছে I = E/R প্লাস স্মল r। ই হচ্ছে কি, তড়িৎচালক বল, ইএমএফ বা ই, সেটা 12 ভোল্ট বলে দিয়েছে। ক্যাপিটাল আর মানে বহিস্থ যে রোধ, বাইরে যে তার সঙ্গে যুক্ত করা হচ্ছে সেই রোধ 2.5 ওহম, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে 0.5। মানগুলো বসাবে, 12 এখানে 2.5 আর 0.5 যোগ করলে 3, কাটাকাটি করো, 3 4 12 এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পেলে। এবার নষ্ট ভোল্ট মানে হচ্ছে আয়ার, তাহলে আই কত 4, তার সঙ্গে আর কত অভ্যন্তরীণ রোধ 0.5 গুণ করবে, তাহলে 2 ভোল্ট, এটা হবে আনসার। নেক্সট, এখান থেকে ইউরেনিয়াম থেকে 2টো আলফা আর একটা বিটা কণা বেরোলে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কত হবে? এখানে আমি মৌলগুলো লিখে দিয়েছি, তোমরা পারলে 88, 89, 90, 91, 92 যেগুলো মৌল আছে সেগুলোর নাম তোমরা মনে রাখবে, কেমন?
আর যদি সম্ভব না হয় তাহলে ইউ লিখলে তারপরে এটা এক্স লিখতে পারো, তারপরে এটা জেড লিখতে পারো, কেমন, বা ওয়াই জেড এরকমভাবে লিখতে পারো। আলফা কণা যখন বেরোয় তখন আমি বারবার বলেছি নিচে পারমাণবিক সংখ্যা 2 কমে যায় আর উপরে তোমাদের যেটা ভর সংখ্যা সেটা 4 কমে যায়। তাহলে এখানে দুটো আলফা বেরোচ্ছে, তাহলে একটার জন্য 2 কমে, দুটোর জন্য 4 কমবে, তাহলে 92 থেকে 4 বাদ দিলে এটা তোমরা বিয়োগ করেও দেখাতে পারো, কেমন, আরেকটা লাইন করে 92 বিয়োগ 4 করতে পারো। উপরে ভর সংখ্যা 4 কমে, দুটোর জন্য 8 কমবে, তাহলে 238 থেকে 8 বাদ দিলে 230। বিটায় যখন বের হয় ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, শুধু পারমাণবিক সংখ্যাটা 1 একক বেড়ে যায়, 88 1 বাড়বে 89। নতুন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 89, ভর সংখ্যা 230। এর সাথে প্রশ্ন আছে আমাদের তেজস্ক্রিয়তার একটা ব্যবহার, অলরেডি বেশ কয়েকবার আমরা পেয়েছি। তেজস্ক্রিয়তার ব্যবহার যখন করবে চেষ্টা করবে দুটো মনে রাখা, কেমন, তার কারণ তোমাদের পরীক্ষাতে একটাই দেবে, যদি ইনকেস দুটো দেয় তখন যেন করতে পারো, তার জন্য তোমরা কিন্তু ব্যবহারগুলো করবে। এখানে দেখো একটা ব্যবহার বলেছে, এখন একটাই করবে, কিন্তু ব্যবহারগুলো জেনে রাখবে। এরপরে নেক্সট দেখো, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, একটি পর্যায় সারণীর পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়। এখানে তোমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা দেবে যে সমযোজী বন্ধনে থাকা অবস্থায় ওই ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। পর্যায় বরাবর কি হয়, পর্যায় বরাবর দেখো বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, নিয়ে গ্রুপ 17 সব থেকে বেশি হয়। একটা তোমরা দেখাতে পারো, যে কোনো একটা 2 নম্বর পর্যায় বা 3 নম্বর পর্যায়ে তোমরা দেখাতে পারো। ভ্যালুগুলো বসাবার দরকার নেই, লিথিয়াম লেস দেন চিহ্ন দেবে, বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এটাও দিতে পারো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এটাও দিতে পারো। শ্রেণী বরাবর কি হয়, শ্রেণী বরাবর যত নিচে নামবে তত কমবে, তাহলে উপরে যে থাকবে তার বেশি, তার মানে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন, কেমন, তাহলে এইটাও কিন্তু তোমাদের দেখাতে হবে, ভ্যালুগুলো দরকার নেই। অথবা যে প্রশ্ন মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি, পেজ নাম্বার 76 যে সেটটা আমরা সলভ করেছিলাম সেখানে 4.9 এর অথবা তোমরা দেখে নিও। কোনটাতে কঠিন তরল গ্যাস সবগুলোই পাওয়া যায়, গ্রুপ 17। কেন গ্রুপ 17 কেন বলছি, তার কারণ সেখানে দেখবে আয়োডিন আছে সেটা কঠিন, ব্রোমিন আছে সেটা তরল, ফ্লোরিন আছে, ক্লোরিন আছে সেগুলো হচ্ছে গ্যাসীয়, তাহলে সবই পাওয়া যায়। 4.10 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড এবং অ্যানোডে সংঘটিত বিক্রিয়া লেখো, আর অ্যানোড মেডে কি কি ধাতু থাকে। প্রথমে বিক্রিয়াটা দেবে, অ্যালুমিনিয়াম অক্সাইড ভেঙে গিয়ে 2L3+ আর 3O বাই নেগেটিভ। ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে সবসময় বিজারণ, তাহলে বিজারণ মানে ইলেকট্রন যোগ হবে, 2L3+, তাহলে 3টে প্লাস কে নিউট্রাল করতে গেলে মানে 3টে প্লাস 3 2 6 6টা প্লাস, তাহলে 6টা ইলেকট্রন দেবো তবে নিউট্রাল হবে, এটা বিজারণ। আর অ্যানোডে ইলেকট্রন বেরিয়ে যাবে সেটা হচ্ছে জারণ, কেমন, সেটা জারণ। 3O 6টা ইলেকট্রন কেন, 3 2 6টা, তাহলে 6টা ইলেকট্রন বেরোবে, তাহলে পজিটিভ হলো। এবার 3টে অক্সিজেন 3টে অক্সিজেন মিলে হয়ে গেল 6টা অক্সিজেন, মানে 3O2 অক্সিজেন অণুতে পরিণত হলো। অ্যানোড মাঠে কি কি ধাতু থাকে, সোনা, রূপো, প্ল্যাটিনাম, রোডিয়াম থাকে। এরপরে অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণুর উপস্থিতি প্রমাণ করো। আর থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত এমন একটা ধাতু, লোহা নিষ্কাশিত হয়, সেই ধাতুটার নামটা তোমরা লিখতে পারো। আর অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, তোমাদের টেক্সট বুকে যে বিক্রিয়া আছে সেই বিক্রিয়া থেকে তোমরা দেখাতে পারো, আমি তোমাদের দেখাচ্ছি। অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তার প্রমাণ দেখো, কিউপ্রিক অক্সাইড, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া চালনা করলে কপার ধাতু উৎপন্ন হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। এবার এই নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2 উৎপন্ন হয়, সেটাকে জলে গুলে দিলে ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস বেরিয়ে আসে, সেটা আছে অ্যামোনিয়া। এর সাহায্যে প্রমাণিত হয় যে এর মধ্যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, এটা তোমরা দেবে। নেক্সট আমাদের শেষের দিকে চলে এসেছি, 4.12 পিভিসি, পলিথিন, টেফলনের মনোমারের নাম এবং তাদের ব্যবহার। এটা যে কোনো টেক্সট বুক থেকে তোমরা দেখবে, আমি এখানে 7টার থেকে দেখাচ্ছি। পিভিসির মনোমার ভিনাইল ক্লোরাইড সংকেত দেবে, টেফলনের মনোমার টেট্রাফ্লুরোইথিলিন F2C11CF2, পলিথিনের পলিমার H2C11CH2, এটা হচ্ছে ইথিলিন। নামগুলো এবং সংকেত দেবে, ব্যবহার একটা করে ব্যবহার লিখবে, কেমন, এখানে ব্যবহার দেওয়া হয়েছে, এখান থেকে ব্যবহারগুলো তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, সমগণীয় শ্রেণীতে
পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য, বন্ড CH2 পার্থক্য। ইথাইল অ্যালকোহল থেকে ডাই ইথাইল ইথার প্রস্তুত করো। এটা আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি, তোমাদের পেজ নাম্বার ম্যাচ করবে না। বারবার বলেছি তোমাদের যে আমার ক্ষেত্রে যে বইটা আছে সেটা হচ্ছে পুরনো বই। দেখো আমাদের কি করতে হবে, অতিরিক্ত নির্জল ইথানলকে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি উত্তপ্ত করা হয় তাহলে ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। এখানে ডিহাইড্রেশন হয়, জল বেরিয়ে যায়। তাহলে দুই অণু CH3CH2OH CH3CH2OH ঘুরিয়ে লিখেছে, তার কারণ যে আমাদের এখানে জলটা বেরোনোটা দেখাতে হবে, জলটা বেরোবে। তাহলে CH3CH2O CH3CH2O লিখবো, তারপরে এবার এটা যোগ করে দাও, CH2CH3 যোগ করে দিলাম। তাহলে দেখো দুই দিকে এটা ইথাইল এটাও ইথাইল, তাহলে দুই দিকে ইথাইল আছে, তার মানে ডাইইথাইল ইথার এটা কিন্তু উৎপন্ন হবে। তাহলে আজকে আমরা EBTA টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরও একটা সেট সলভ করে নিলাম। যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স হোক বা লাইফ সায়েন্স, সেগুলোর আনসার যদি তোমরা পেতে চাও, সেটা PDF এর আকারে যদি পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, তোমরা সেখানে যুক্ত হতে পারো। সেখানে ন্যূনতম ফি রাখা হয়েছে, সেই ফির মাধ্যমে তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে EBTA টেস্ট পেপার এবং তোমাদের যখন পর্ষদ টেস্ট পেপার বেরোবে সেগুলোর সলিউশনগুলো তোমরা পাবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সাজেশন যেগুলো আমি তৈরি করেছি সেগুলো তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আমাদের দেখবে কমিউনিটি সেকশনে দেওয়া হয়েছে, পোস্ট করা হয়েছে, বা আমি এই ভিডিওর মধ্যেও স্ক্রিনে মেনশন করে দেবো, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আমরা EBTA টেস্ট পেপার থেকে একটা ফিজিক্যাল সায়েন্সের সেট সলভ করলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি, EBTA টেস্ট পেপারের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, সেখান থেকে পুরোনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য